আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যানাটমির 4 নাম্বার লেকচার। আমাদের টপিক হচ্ছে আজকে স্টোমাক। তো আজকে স্টোমাকের আমরা কি কি জানতে পারবো সেগুলা প্রথমে জেনে নেই। এট ফার্স্ট হচ্ছে ডেফিনেশন অফ স্টোমাক, লোকেশন অ্যান্ড শেপ। স্টোমাক কোথায় অবস্থিত এবং স্টোমাকের আকৃতি কেমন, সাইজ অ্যান্ড ক্যাপাসিটি, এক্সটার্নাল ফিচার্স, স্টোমাক বেড, arterial supply, nerve supply, function of stomach and clinical anatomy. তো প্রথমে আমরা ডেফিনেশন অফ স্টোমাক দিয়ে শুরু করি। The stomach is a muscular bag forming the widest and most distensible part of the digestive tube. স্টোমাকটা হচ্ছে একটা ব্যাগ আকৃতির, যেটা মাসেল দ্বারা তৈরি এবং এটা অনেক চওড়া and most distensible part of the digestive tube. মানে হচ্ছে ডাইজেস্টিভ টিউবের যতগুলো অর্গান আছে তার মধ্যে স্টোমাকে হচ্ছে সবচেয়ে ডিস্টেন্সিবল। কারণ ডিস্টেন্সিবল মানে কি? ডিস্টেন্সিবল মানে হচ্ছে অ্যাবল টু স্ট্রেচ, মানে যেই অর্গানকে বা যে জিনিসটাকে আমরা টেনে বড় করতে পারবো, ইজিলি স্ট্রেচিং করতে পারবো, সেটাই হচ্ছে সেটাকে মূলত ডিস্টেন্সিবল অর্গান বলা হয়। তো আমাদের বডিতে স্টোমাক ছাড়াও ডিস্টেন্সিবল অর্গান আছে, যেমন ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার হচ্ছে একটা ডিস্টেন্সিবল অর্গান, কিন্তু ডাইজেস্টিভ টিউবের মধ্যে স্টোমাকে হচ্ছে মোস্ট ডিস্টেন্সিবল পার্ট। এখন স্টোমাককে কেন ডিস্টেন্সিবল অর্গান বলা হয়? কারণ হচ্ছে স্টোমাক, আমরা যখন খাদ্য খাই তখন সেটা স্টোমাক পাকস্থলীতে গিয়ে বিভিন্ন প্রসেসিং হয়। তো নর্মাল যদি বাংলায় বলি, বাংলা ভাষায় যদি বলি, তাহলে খাদ্যটা প্রথমে মন্ডে পরিণত হয়। মন্ডে পরিণত হয় কি হবে? যদি স্টোমাকের মানে সংকোচন প্রসারণ বা স্ট্রেচিং করার ক্ষমতা না থাকতো, তাহলে তো খাদ্যটা মন্ডে পরিণত হইতো না। যার কারণে স্টোমাককে মূলত মোস্ট ডিস্টেন্সিবল পার্ট অফ দ্য ডাইজেস্টিভ টিউব বলা হয়। It is connected above to the lower end of the esophagus and below to the duodenum. এটা হচ্ছে উপরের দিকে হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য এসোফেগাস এর সাথে কানেক্ট থাকে এবং নিচে হচ্ছে ডিউডেনামের সাথে কানেক্ট থাকে। লোকেশন এন্ড শেপ, স্টোমাকের লোকেশন কোথায় এবং এটা আকৃতিটা কেমন? ইট লাইস বিলো ইন দ্য আপার এন্ড লেফট পার্ট অফ দ্য অ্যাবডোমেন। স্টোমাকটা হচ্ছে উপরের দিকে এবং অ্যাবডোমেনের বাম পাশে আড়াআড়ি ভাবে অবস্থিত, অকুপাইং দ্য এপিগ্যাস্ট্রিয়াক, আম্বিলিকাল এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আমরা যখন পড়ছিলাম তখন 9টা রিজিয়ন পড়ছিলাম। 9টা রিজিয়নের মধ্যে এপিগ্যাস্ট্রিয়াক, আম্বিলিকাল এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে স্টোমাক অবস্থিত। The shape of the stomach depends upon the degree of tone of its muscle and tone of the muscle of the body. এখন মাসেল টোন, এই বিষয়টা কি? মাসেল টোন হচ্ছে রেস্টিং স্টেট অফ মাসেল। যখন আমরা কোনো কাজ করি, কাজ করার পর যখন আমরা রেস্ট নেই, যখন আমাদের বডিটা রেস্টিং স্টেটে থাকে, ওই সময় মাসেলের যে কন্ট্রাকশন, সেটা কন্টিনিউয়াস কন্ট্রাকশন হোক অথবা পার্শিয়াল কন্ট্রাকশন হোক, সেটা কিরকম, ওইটার উপরে মূলত স্টোমাকের শেপটা নির্ভর করে। কারণ মাসেল টোনটা বিভিন্ন রকম হতে পারে, যেমন লো মাসেল টোন আছে, নর্মাল মাসেল টোন এন্ড হাই মাসেল টোন। তো লো মাসেল টোন বলতে আমরা বুঝি, যদি এটা আমরা একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল হিসেবে একটা যদি আমরা ইউজেবল মানে অনেকদিন ব্যবহার করে একটা রাবার ব্যান্ড নেই, তো এটাকে যদি আমরা স্ট্রেচিং করি তাহলে খুব ইজিলি স্ট্রেচিং করা যাবে এবং অনেকটুকু স্ট্রেচিং করা যাবে। কিন্তু যদি আমরা নতুন একটা রাবার ব্যান্ড নেই, তাহলে তো সেটা এত ইজিলি স্ট্রেচিং করা যাবে না, তাই না? কারণ হচ্ছে এটা যেহেতু নতুন থাকবে এবং এটা এত সহজে বড় হবে না, টানলে সেটা প্রসারণ হবে না। তো যেটা হচ্ছে এত ইজিলি স্ট্রেচিং করা যায় না, সেই মাসেল গুলোই মূলত হাই মাসেল টোন। আর যেটা হচ্ছে খুব ইজিলি স্ট্রেচ করা যায় সেটা হচ্ছে লো মাসেল টোন। তো এখন ওই মাসেল টোনের উপরে নির্ভর করে স্টোমাকের শেপটা, কারণ স্টোমাকের স্পেসিফিক কোনো শেপ নাই, স্টোমাক হচ্ছে ভেরিয়েবল শেপ। কিন্তু ইউজুয়ালি ধরা হয় যে স্টোমাকের শেপটা হচ্ছে জে শেপ, কিন্তু স্পেসিফিক্যালি কখনো এই স্টোমাকের কোনো শেপ নাই।
এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন? তাহলে স্টমাকটা কি মাসেল টোনের ভিত্তিতে শেপ চেঞ্জ করে, মানে একবার যে শেপ হয় অন্যবার আরেক রকম শেপ হয়, এরকমই তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ব্যক্তি বিশেষে পার্সন মানে ওয়াইজ নির্দিষ্ট তোমাকে কোনো শেপটা ডিফারেন্ট থাকে, মানে নির্দিষ্ট কোনো শেপ মানে নেই। কোনো শেপ, নির্দিষ্ট শেপ নাই। আচ্ছা, হুম। আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, তাহলে এখন হচ্ছে সাইজ এন্ড ক্যাপাসিটি। স্টোমাকের সাইজ এবং ধারণ ক্ষমতা কিরকম? ইট ইজ অ্যাবাউট 25 সেন্টিমিটার লং। স্টোমাক হচ্ছে 25 সেন্টিমিটার লম্বা, এন্ড দ্য মেইন ক্যাপাসিটি ইজ অ্যাবাউট 1 আউন্স এট বার্থ। জন্মের সময় একটা শিশু যখন জন্ম হয় তখন তার গড় ধারণ ক্ষমতা থাকে হচ্ছে স্টোমাকের 1 আউন্স অথবা 30 ml at 1 liter at puberty। যখন বয়সন্ধিকালে স্টোমাকের ধারণ ক্ষমতা হয় 1 লিটার, and 1.5 to 2 liters or more in adults। এবং প্রাপ্তবয়স্ক হলে স্টোমাকের ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে হয় 1.5 লিটার থেকে 2 লিটার অথবা তার বেশি। এখন হচ্ছে এক্সটার্নাল ফিচার্স, মানে বাহ্যিক বৈশিষ্ট্য। স্টোমাকের বাহ্যিক বৈশিষ্ট্য কিরকম সেটা আমরা জানবো। তো প্রথমেই হচ্ছে টু অরিফিস। অরিফিস মানে হচ্ছে ওপেনিং, কিন্তু স্টোমাকের ক্ষেত্রে আমরা অরিফিস বলি। তো স্টোমাকের হচ্ছে দুটো অরিফিস, একটা হচ্ছে কার্ডিয়াক অরিফিস, একটা হচ্ছে পাইলোরিক অরিফিস। The cardiac orifice is joined by the lower end of the esophagus। কার্ডিয়াক অরিফিসটা হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য এসোফেগাস এর সাথে জয়েন থাকে। মানে এসোফেগাস হচ্ছে, এসোফেগাস বলতে আমরা কি বুঝি? এসোফেগাস হচ্ছে খাদ্যনালী। তো খাদ্যনালীর যে নিচের অংশটা, নিচের পার্টটা, লোয়ার পার্ট, সেটাই মূলত কার্ডিয়াক অরিফিসের সাথে যুক্ত থাকে। It lies behind the left 7 costal cartilage। এটা হচ্ছে স্টোমাকটা হচ্ছে যে কোস্টাল কার্টিলেজ আছে সেটা 7 নাম্বার কোস্টাল কার্টিলেজ, মানে পিছনে 7 নাম্বার কোস্টাল কার্টিলেজের পিছনের দিকে হচ্ছে কার্ডিয়াক অরিফিস অবস্থিত, 2.5 সেন্টিমিটার ফ্রম ইটস জাংশন উইথ দ্য স্টার্নাম। এখন স্টার্নামের জাংশন কি, মানে জাংশন বলতে আমরা কোনটা বুঝবো? স্টার্নামের হচ্ছে 3টা পার্ট, হচ্ছে ম্যানোব্রাম স্টার্নি, 2 নাম্বার হচ্ছে দ্য বডি অফ দ্য স্টার্নাম, এন্ড লাস্ট হচ্ছে জিফার প্রসেস। তো ম্যানোব্রাম স্টার্নি এন্ড বডি অফ দ্য স্টার্নামের মাঝখানে যে জাংশনটা সেটা হচ্ছে মেনুব্রাম স্টার্নাল জাংশন, এন্ড বডি অফ দ্য স্টার্নাম এন্ড জিফার প্রসেসের মধ্যে যেই জাংশন সেটা নাম হচ্ছে জিফি স্টার্নাল জাংশন। এই দুটা জাংশন থেকে 2.5 সেন্টিমিটার বাম দিকে, 2.5 সেন্টিমিটার বাম দিকে অবস্থিত হচ্ছে কার্ডিয়াক অরিফিস এট দ্য লেভেল অফ thoracic 11 ভার্টিব্রা। এবং যেটা থোরাসিক মানে থোরাসিক ভার্টিব্রার 11 মানে 11 ভার্টিব্রার লেভেলে অবস্থিত। কারণ থোরাসিক আমাদের যে ভার্টিব্রার কলাম আছে 5 রকমের: সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এন্ড কক্সিস। তো সার্ভাইকাল হচ্ছে 7টা, থোরাসিক হচ্ছে 12টা, স্যাক্রাল হচ্ছে 5টা, লাম্বার হচ্ছে 5টা, আর কক্সিস হচ্ছে 4টা। তো এই 12টা থোরাসিক ভার্টিব্রার 11 নাম্বার যে ভার্টিব্রাটা আছে সেইটার বরাবর হচ্ছে কার্ডিয়াক অরিফিস অবস্থিত। এখন হচ্ছে দা পাইলোরিক অরিফিস। তো দা পাইলোরিক অরিফিস ওপেনস ইনটু দ্য ডিউডেনাম। পাইলোরিক অরিফিসটা হচ্ছে ডিউডেনামকে ওপেন করে। ইন এমটি স্টোমাক and in the supine position it lies 1.2 centimeter to the right of median plane। যখন স্টোমাকটা খালি থাকে এবং একজন ব্যক্তি যদি সুপাইন পজিশনে থাকে, সুপাইন পজিশন মানে হচ্ছে একজন মানুষ যদি চিত হয়ে রিল্যাক্স ভাবে শুয়ে থাকে, তো সেইটা যে পজিশন সেটাকে বলা হয় সুপাইন পজিশন। তো ওই অবস্থাতে পাইলোরিক অরিফিসটা হচ্ছে মিডিয়ান প্লেন থেকে 1.2 সেন্টিমিটার ডান দিকে অবস্থিত। মিডিয়ান প্লেন বলতে আমরা বুঝি যেটা হচ্ছে, যদি আমরা স্টার্নাম বরাবর একটা কাল্পনিক রেখা কল্পনা করি, একটা রেখা, তো সেইটাকে মূলত মিডিয়ান প্লেন বলা হয়। এবং সেই মিডিয়ান প্লেনের 1.2 সেন্টিমিটার ডানে পাইলোরিক অরিফিস অবস্থিত এট দ্য লেভেল অফ লোয়ার বর্ডার অফ লাম্বার 1 ভার্টিব্রা। কিছুক্ষণ আগে যে আমরা ভার্টিব্রার কলামটা বললাম সেটা লাম্বার, যেহেতু 5টা আছে, সেই লাম্বার প্রথম লাম্বার 1 ভার্টিব্রা বরাবর হচ্ছে পাইলোরিক অরিফিসটা অবস্থিত। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা, দেন টু কার্ভেচার। কার্ভেচার মানে হচ্ছে বর্ডার। তো
স্টোমাকের হচ্ছে দুইটা কার্ভেচার, লেজার কার্ভেচার আর গ্রেটার কার্ভেচার। The laser curvature is concave and forms the right border of the stomach. লেজার কার্ভেচারটা হচ্ছে কনকেভ, কনকেভ মানে হচ্ছে অবতল। তো আমরা ইজিলি যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমরা যে স্টোমাকের যে পাশে যে ফিগারটা আছে, ফিগারের দিকে যদি তাকাই, তাহলে দেখবো গর্ত, যে লেজার কার্ভেচারটা হচ্ছে গর্তের মতো, যেহেতু কেভ, কেভ মানে হচ্ছে গর্ত। তো সেই হিসাবে এটা হচ্ছে লেজার কার্ভেচারটা কনকেভ, এবং এটা হচ্ছে স্টোমাকের রাইট বর্ডারটা ফর্ম করে। It provides the attachment to laser omentum. তো লেজার অমেন্টামের যে বর্ডার অ্যাটাচমেন্ট আছে সেটা হচ্ছে লেজার কার্ভেচার ফর্ম করে। তো লেজার অমেন্টামটা কি? লেজার অমেন্টামটা হচ্ছে এক ধরনের পেরিটোনিয়াল ফোল্ড, যেটা হচ্ছে লেজার কার্ভেচারের উপরে থাকে, যেটা হচ্ছে মানে এটা একটা ফোল্ডের মতো লেজার অমেন্টামের উপরে এক্সটেন্ড করা থাকে। তারপর হচ্ছে দ্য গ্রেটার কার্ভেচার। The greater curvature is convex and forms the left border of the stomach. তো greater curvature হচ্ছে convex, convex মানে হচ্ছে উত্তর, এবং এটা স্টোমাকের লেফট বর্ডারটা ফর্ম করে। It provides the attachment to greater omentum. তো লেজার অমেন্টামের মতো গ্রেটার অমেন্টামও একটা পেরিটোনিয়াল ফোল্ড, যেটা হচ্ছে পেরিটোনিয়াল লেজার গ্রেটার কার্ভেচারের উপর হ্যাংস ডাউন মানে ঝুলে থাকে, ঝুলে থাকে, এবং এটা হচ্ছে একটা পর্দার মতো, যেটা কিনা আমরা যদি অ্যাপ্রনের সাথে তুলনা করতে পারি, যদি আমরা যেহেতু অ্যাপ্রন পরে, ড্রেসের উপর অ্যাপ্রন পরে, তো সেই রকম লেজার গ্রেটার কার্ভেচার উপর অ্যাপ্রনের মতোই এই গ্রেটার ওমেন্টামটা থাকে। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। দেন হচ্ছে টু সারফেস। স্টোমাকের হচ্ছে দুইটা সারফেস, anterior superior surface and posterior inferior surface. The anterior or anterior superior surface faces forwards and upwards. মানে anterior superior surface এর ডিরেকশনটা হচ্ছে সামনের দিকে এবং উপরের দিকে, and the posterior or posterior inferior surface faces backwards and downwards. মানে posterior inferior surface এর ডিরেকশনটা হচ্ছে পিছনের দিকে এবং নিচের দিকে। দেন হচ্ছে টু পার্টস, স্টোমাকের হচ্ছে দুইটা পার্টস, একটা হচ্ছে কার্ডিয়াক পার্ট এবং আরেকটা হচ্ছে পাইলোরিক পার্ট। তো কার্ডিয়াক পার্ট, it is subdivided into fundus and the body. কার্ডিয়াক পার্ট হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফান্ডাস এবং একটা হচ্ছে বডি। The fundus and the body of the stomach contain all three types of secretory cells. মানে আমাদের স্টোমাকে যে ডাইজেস্টিভ জুস গুলো সিক্রেট হয়, সেগুলো মূলত ফান্ডাস এবং বডি অফ দ্য স্টোমাক থেকে সিক্রেট হয়। এবং কি কি সেল আছে, যে যে সেলগুলো থাকে সেগুলো ফান্ডাস এন্ড বডি অফ দ্য স্টোমাকে থাকে। তো সেই সেলগুলো হলো A number, the mucous cell; B, the chief peptic or zymogenic cells which secretes the digestive enzyme. Mucous cell থেকে তো mucus secret হয়, আর chief peptic or zymogenic cell থেকে হচ্ছে digestive enzyme secret হয়। C হচ্ছে the parietal or oxyntic cells which secretes hydrochloric acid. তো আমাদের স্টোমাকে আমরা যখন খাবার খাই, তখন বিভিন্ন ধরনের খাবারের সাথে বিভিন্ন অর্গানিজম বা ব্যাকটেরিয়া তো চলেই যায়। তো সেগুলো যদি আমাদের বডিতে মানে সেগুলো যদি ধ্বংস করার মতো কোনো এনজাইম না থাকে, তাহলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো। এই কারণে আমাদের স্টোমাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়, যেটা কিনা ওই প্যারাটাল অথবা অক্সেন্টিক সেল থেকেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেট হয়। এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। দেন দুইটা পার্টের মধ্যে কার্ডিয়াক পার্ট তো আমরা পড়ছি, এখন হচ্ছে পাইলোরিক পার্ট। পাইলোরিক পার্ট আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, একটা হচ্ছে পাইলোরিক ক্যানেল। তারপর the pyloric antrum is separated from the pyloric canal by sulcus intermedius. পাইলোরিক অ্যান্ট্রামটা পাইলোরিক ক্যানেল থেকে একটা সালকাসের মাধ্যমে ডিফারেন্স মানে সেপারেট করা থাকে, যে সালকাসের নাম হচ্ছে সালকাস ইন্টারমিডিয়াস। প্রেজেন্স অন দ্য গ্রেটার কার্ভেচার, মানে সালকাস ইন্টারমিডিয়াসটা গ্রেটার কার্ভেচারে অবস্থিত। ইট ইজ অ্যাবাউট 7.5 সেন্টিমিটার লং। পাইলোরিক অ্যান্ট্রামটা হচ্ছে 7.5 সেন্টিমিটার লম্বা,
The pyloric glands are richest in the mucous cell. Pyloric gland হচ্ছে mucous cell এ পরিপূর্ণ. The pyloric canal is about 2.5 centimeter long. Pyloric canal হচ্ছে 2.5 centimeter long. মানে হচ্ছে এই pyloric পার্টটা হচ্ছে 10 সেন্টিমিটার, এর মধ্যে 7.5 সেন্টিমিটার হচ্ছে pyloric antrum আর 2.5 সেন্টিমিটার হচ্ছে pyloric canal. It is narrow and tubular. Pyloric canalটা হচ্ছে সরু এবং টিউব আকৃতির. Stomach bed. The posterior surface of the stomach is related to structures forming stomach bed. স্টোমাকের যে posterior surface আছে সেটা হচ্ছে stomach bed forming করে. Stomach bed এর যে কন্টেন্ট গুলা সেগুলো হচ্ছে at first the diaphragm, the left kidney, the left suprarenal gland যেটা হচ্ছে কিডনির উপরে অবস্থিত suprarenal gland, the pancreas. Pancreas হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড যেটা হচ্ছে আমাদের বডিতে বডিতে হচ্ছে এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন ফাংশন একসাথে করে, যার কারণে প্যানক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড বলা হয়. বডিতে আরো অনেকগুলো মিক্সড গ্ল্যান্ড আছে, এর মধ্যে প্যানক্রিয়াস হচ্ছে একটা অন্যতম মিক্সড গ্ল্যান্ড. Then the transverse mesocolon, splenic plexus of colon and the splenic artery. আর্টেরিয়াল সাপ্লাই. যখন স্টোমাকে আর্টেরিয়াল সাপ্লাইয়ের কথা বলা হবে তখন অবশ্যই আমাদেরকে ব্লাড সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ দুইটাই লিখতে হবে. তো যখন বলবো শুধু ব্লাড সাপ্লাই স্টোমাক তখন শুধু ব্লাড সাপ্লাই লিখলেই হবে, তো আর্টেরিয়াল সাপ্লাই মানে আমাদের দুইটা লিখতে হবে. তো আমরা এখন ব্লাড সাপ্লাইটা কি দেখি. দ্য স্টোমাক ইজ সাপ্লাই অ্যালং দ্য লেজার কার্ভেচার supplied by the left gastric artery, a branch of celiac trunk, and right gastric artery, a branch of the proper hepatic artery. এখন এতগুলো ব্রাঞ্চ, এতগুলো আর্টারি কোথা থেকে আসলো? এই সবগুলো আর্টারি হচ্ছে অ্যাবডোমিনাল যে অ্যাওর্টা, মেইন যে অ্যাওর্টা আমাদের হার্টের, সেটার ব্রাঞ্চ. তো অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ মেইনলি হচ্ছে 4 ভাগে বিভক্ত, মানে 4টা ব্রাঞ্চ, মেইনলি হচ্ছে 4টা ব্রাঞ্চ. একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ, ল্যাটারাল ব্রাঞ্চ, ডরসাল ব্রাঞ্চ আর টার্মিনাল ব্রাঞ্চ. তো মূলত ভেন্ট্রাল মানে ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চের অন্তর্ভুক্ত হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক. সেই সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি. এর জন্য বলা হয়েছে যে লেজার কার্ভেচার সাপ্লাইড বাই দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এ ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক. এখন আসি আমরা পরের টুকুতে, দ্য গ্যাস্ট্রিক আর্টারি, এ ব্রাঞ্চ অফ প্রপার হেপাটিক আর্টারি. এখন প্রপার হেপাটিক আর্টারিটা হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চের একটা অংশ, মানে ভেন্ট্রাল ব্রাঞ্চের ব্রাঞ্চ হচ্ছে প্রপার হেপাটিক আর্টারি. প্রপার হেপাটিক আর্টারি থেকে প্রপার হেপাটিক আর্টারি ব্রাঞ্চ আছে, যে সেই ব্রাঞ্চ গুলোর মধ্যে রাইট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে প্রপার হেপাটিক আর্টারির আরেকটা ব্রাঞ্চ. 2 নাম্বার, the greater curvature, it is supplied by the right gastroepiphytic artery, a branch of gastroduodenal artery. gastroduodenal artery হচ্ছে যে ভেন্ট্রাল ব্রাঞ্চটা ছিল, অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ভেন্ট্রাল ব্রাঞ্চটা ছিল, সেই ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে 3টা ব্রাঞ্চ নির্গত হয়, মানে 3টা ব্রাঞ্চ আছে ভেন্ট্রাল ব্রাঞ্চের, সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, কমন হেপাটিক আর হচ্ছে স্প্লেনিক. তো কমন হেপাটিক ব্রাঞ্চ থেকে হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, মানে কমন হেপাটিক আর্টারির ব্রাঞ্চই হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি. সেই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ হচ্ছে গ্যাস্ট্রোএপিপুলিক আর্টারি. and এর জন্য বলা হয়েছে যে the greater curvature supplied by the right gastroepiphytic artery, a branch of gastroduodenal artery, and the left gastroepiphytic artery, a branch of splenic artery. কিছুক্ষণ আগে যে আমি বলছিলাম splenic artery, সেই splenic artery ব্রাঞ্চ হচ্ছে left gastroepiphytic artery. এখন আমরা যদি এখানে দেখি তাহলে দেখবো যে রাইট ইপিপ্লিক আর্টারি আর লেফট ইপিপ্লিক আর্টারি ব্রাঞ্চ কিন্তু সেম না, দুইটা কিন্তু দুই জায়গা থেকে, মানে দুইটা হচ্ছে দুইটার ব্রাঞ্চ. যেমন গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ব্রাঞ্চ হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লিক আর্টারি, আবার স্প্লেনিকের ব্রাঞ্চ হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি. সেই ক্ষেত্রে এই জায়গায় আমাদের একটু খেয়াল রাখতে হবে, কজ এটা একটু মিক্সড হয়ে যায় মাঝে মাঝে. তো একটু ভালো মতো যদি আমরা ব্রাঞ্চ গুলা দেখি তাহলে আর ভুল হবে না. 3 নাম্বার, ফান্ডাস is supplied by 5 to 7 short gastric artery, which are also branches of
স্প্লেনিক আর্টারি। স্প্লেনিক আর্টারিটা কিন্তু ওই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চের অন্তর্ভুক্ত। মানে এখানে মেইনলি আর্টারিয়াল ব্লাড সাপ্লাইটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে মূলত স্টোমাকের ব্লাড সাপ্লাইটা হয়। এটা কি বুঝতে পারছেন? কারো কোনো মানে না বুঝতে থাকলে বলেন। বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে ভেনাস ড্রেনেজ। The veins of the stomach drain into the portal, superior mesenteric and splenic veins. স্টোমাকের যে মেইন ভেন সেটা হচ্ছে পোর্টাল ভেন, সুপিরিয়র মেসেন্টেরিক ভেন এন্ড স্প্লেনিক ভেন। এন্ড এডিশনাল কিছু ভেন আছে যেগুলো হচ্ছে এই তিনটা ভেনের মধ্যে গিয়ে মানে ভেনে গিয়ে ড্রেন করে, কিন্তু যেহেতু শাখা প্রশাখা হিসেবে হচ্ছে নিচের যেগুলো আছে সেগুলো হচ্ছে এডিশনাল ভেন। তো রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেন ড্রেন ইনটু দ্য পোর্টাল ভেন। তো পোর্টাল ভেনের মধ্যে ড্রেন করা হচ্ছে রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেন, রাইট গ্যাস্ট্রিক এপিপ্লোইক ইন সুপিরিয়র মেসেন্টেরিক ভেন। আমরা যে প্রথম তিনটা মেইন ভেন পড়ছিলাম সেটা হচ্ছে পোর্টাল ভেন, সুপিরিয়র মেসেন্টেরিক ভেন এন্ড স্প্লেনিক ভেন। এই স্প্লেনিক ভেনের মধ্যে হচ্ছে ড্রেন করে রাইট গ্যাস্ট্রিক ভেন, এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেনটা হচ্ছে ড্রেন করছে শর্ট গ্যাস্ট্রিক ভেন, না লেফট গ্যাস্ট্রিক এপিপ্লোইক ভেন এন্ড শর্ট গ্যাস্ট্রিক ভেনটা হচ্ছে টার্মিনেট করে স্প্লেনিক ভেনের মধ্যে। মানে মেইন ভেন হচ্ছে তিনটাই, পোর্টাল ভেন, সুপিরিয়র মেসেন্টেরিক ভেন এন্ড স্প্লেনিক ভেন। নার্ভ সাপ্লাই। The stomach is supplied by sympathetic and parasympathetic nerve. যেটা আমাদের নার্ভ সিস্টেম আমরা জানি যে নার্ভাস সিস্টেম হচ্ছে দুই রকমের নার্ভ সাপ্লাই আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। তো এই দুইটা হচ্ছে স্টোমাকের নার্ভ সাপ্লাই করে। Function of stomach. The stomach acts primarily as a reservoir of food. স্টোমাকটা হচ্ছে আমাদের খাদ্যের যে খাওয়ার পরে সেই খাদ্যটা কন্টেইনার হিসেবে, রিজার্ভার হিসেবে কাজ করে। ইট অলসো অ্যাক্টস অ্যাজ এ মিক্সচার অফ ফুড। আমরা যে আমাদের একটা খাদ্য খাই না, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এক এক সময় এক এক খাই। তো সবগুলা খাদ্য মিক্স করে বা প্রসেসিং করে বা যেভাবে মানে খাদ্যকে যেটা বলে খাদ্য মন্ডে পরিণত করে, তো সেই কারণে মূলত এটাকে মিক্সচার অফ ফুডও বলা হয়। 2 নাম্বার, the gastric glands produce the gastric juice which contains enzymes that play an important role in digestion of food. আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে যে গ্যাস্ট্রিক জুস গুলো নির্গত হয় সেগুলো মূলত ডাইজেশন হেল্প করে। 3, the gastric glands also produce hydrochloric acid which destroys many organisms present in food and drinks. আমরা যে খাবার খাই, আমরা তো সবসময় বাসার খাবার তো খাই না, বাইরের খাবারও খাই। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, অর্গানিজম আমাদের ভিতরে যাইতে পারে। যাওয়ার পরে সেগুলা ধ্বংস করার জন্য বা সেগুলো যে আমাদের বডিতে কোনো হার্মফুল ইফেক্ট না ফেলে, এর জন্য আমাদের বডিতে বা আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যেটা হচ্ছে অর্গানিজম ডিস্ট্রয় করে, যার কারণে আমাদের এক্সট্রা কোনো রোগ বা কোনো ডিজিজ থেকে আমরা ভালো থাকতে পারি, মানে ডিজিজ থেকে আমরা রক্ষা পাই। The lining cells of the stomach produce abundant mucus which protects the gastric mucosa against the corrosive action of hydrochloric acid. আমাদের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা স্টোমাকের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। এখন আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে অনেক স্ট্রং একটা অ্যাসিড। এখন যদি আমাদের স্টোমাকের লাইনিং সেল বা লাইনিং এপিথেলিয়ামে যদি কোনো প্রোটেকশন না থাকে, তাহলে তো যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডে যখন সিক্রেট হবে তখন স্টোমাকটা নিজেই পুড়ে ছাই হয়ে যাবে, তো স্টোমাক কিন্তু থাকবে না। এর জন্য আমাদের লাইনিং সেল থেকে মিউকাস নির্গত হয়। যেহেতু মিউকাস পিচ্ছিল, সেই কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আর স্টোমাকের যে লাইনিং যে এপিথেলিয়াম সে সেলের মধ্যে এটা থাকতে পারে না, যার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ক্ষয়কারী অ্যাকশন সেটার এগেইনস্ট কাজ করা হচ্ছে মিউকাস। Some substance like alcohol, water, salt and a few drugs are absorbed in the stomach. এই অ্যালকোহল, পানি, তারপর লবণ এবং কিছু ড্রাগও হচ্ছে স্টোমাক দ্বারা
শোষণ করে, স্টোমাক সেসব ড্রাগও শোষণ করে। And stomach produces the intrinsic factor of Cassel, which helps in the absorption of vitamin B12. ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল এটা কি? এটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যেটা হচ্ছে স্টোমাকের যে প্যারাটাল সেল, এই প্যারাটাল সেল থেকে হচ্ছে এটা এই নিঃসরণ হয়, যেটা হচ্ছে আমরা যখন খাদ্য খাই, খাওয়ার পরে খাবার থেকে ভিটামিন B12টা অ্যাবজর্ব হয়, কিন্তু অ্যাবজর্ব হয়তো সেটা স্টোমাকে থাকলে হবে না, সেটা আমাদের বডিতে আনতে হবে। তো সেই বডিতে আনার কাজটা করে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা না থাকতো, তাহলে আমাদের ভিটামিন B12 আমাদের বডিতে অ্যাবজর্ব হইতো না। যেই কাজটাও মূলত স্টোমাক, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা যেহেতু স্টোমাক প্রডিউস করে, এবং প্রডিউস করার কারণেই হচ্ছে ভিটামিন B12টা আমাদের বডিতে অ্যাবজর্ব হয়। এইটাও স্টোমাকের অনেক বড় মানে একটা ইম্পর্টেন্ট ফাংশন। ক্লিনিক্যাল অ্যানাটমি, স্টোমাকের যেই কি ডিজিজ হইতে পারে স্টোমাকের মানে আনুষঙ্গিক, সেটা হচ্ছে প্রথমে আমরা দেখি যদি স্টোমাকের আশেপাশে গ্যাস্ট্রিক, আমরা সবাই বলি যে আমাদের সবারই গ্যাস্ট্রিক, কারো না কারো বেশিরভাগ মানুষের গ্যাস্ট্রিক পেইনটা থাকে। কারণ এইটাই হচ্ছে স্টোমাকের মেইন ক্লিনিক্যাল অ্যানাটমিটা, ক্লিনিক্যাল যে প্রবলেমটা। তো gastric pain is felt in the epigastrium because stomach is supplied from segment thoracic 6 to thoracic 9 of the spinal cord. মানে গ্যাস্ট্রিক পেইন যেটা হয় সেটা আমরা মূলত এপিগ্যাস্ট্রিয়াম রিজনে ফিল করি। এর কারণ হচ্ছে স্টোমাকের মানে কারণটা হচ্ছে স্পাইনাল কর্ড, মানে thoracic T6 to T9 যে স্পাইনাল কর্ড সেগমেন্টটা, সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়ামে সাপ্লাই করে, which also supplied the upper part of the abdominal wall, যেটা আবার অ্যাবডোমিনালের মানে উপর অ্যাবডোমিনাল ওয়ালের যে আপার পার্ট সেটার একই সাপ্লাই, মানে thoracic 6 to thoracic 9 এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নে সাপ্লাই দেয়, আবার অ্যাবডোমিনাল ওয়ালের যে আপার পার্ট সেখানেও সাপ্লাই দেয়। যার কারণে হচ্ছে যে গ্যাস্ট্রিক পেইনটা সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নে স্টেফার্ড হয়ে যায়। তা আমাদের যখন মানে পেইন আমরা ফিল করে, সেটা হচ্ছে আমরা এপিগ্যাস্ট্রিয়াম রিজন ফিল করি, যেটা হচ্ছে মূলত মানে অ্যাবডোমিনালের যে পেইনটা। তো আমরা তো ভাবি এটা গ্যাস্ট্রিক পেইন, তো তখন আমরা নর্মালি গ্যাস্ট্রিক পেইন যদি হয় তো আমরা নর্মালি গ্যাস্ট্রিক ওষুধ খাই, কিন্তু আমরা এটাকে পাত্তা দিই না, যার ফলে যখন পেইনটা হইতে 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 এটা গ্যাস্ট্রিক আলসারে পরিণত হয়ে যায়। দেন গ্যাস্ট্রিক আলসার যখন হয়, মানে মেইনলি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার হওয়ার কারণটা হচ্ছে এই গ্যাস্ট্রিক পেইন। তো আলসার পেইন ইজ অ্যাট্রিবিউটেড টু লোকাল স্পাজম ডিউ টু ইরিটেশন। তো গ্যাস্ট্রিক পেইনটা মাঝে মাঝে আমরা বলি যে আমরা বুকে জ্বালা করতেছে, বুকে জ্বালাময় ব্যথা হচ্ছে, এটা আস্তে আস্তে বাড়ে, প্রথমে কিন্তু সেটা বাড়ে না, যখন এটা থাকতে 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 বাড়ে তখন এটা আলসার পেইনে পরিণত হয়। তো ওই ইরিটেশনটা, মেইন যে ইরিটেশনটা, লোকাল যে ইরিটেশনটা, সেটাই মূলত গ্যাস্ট্রিক পেইনের জন্য দায়ী, সরি আলসার পেইনের জন্য দায়ী। তো gastric ulcer are common in people who are always in hurry, mostly worry about incidents and eat spicy curry। মানে যেসব ব্যক্তিরা হচ্ছে খুব বেশি তাড়াহুড়োর মধ্যে থাকে এবং যে কোনো ইনসিডেন্টে অনেক বেশি ওরিড হয়ে যায়, উদ্বিগ্ন হয়ে যায়, এবং তাদের ফেভারিট হচ্ছে স্পাইসি ফুড, স্পাইসি কারি, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রেই আলসার পেইনটা বেশি দেখা গেছে। আজকে হচ্ছে আমাদের স্টোমাক এই পর্যন্তই। কেউ যদি কিছু না বুঝে থাকেন বা কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন।